2-3 বছর ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য 12% হারে বাড়ছে। যারা ওই নিত্য প্রয়োজনীয় পণ্য কেনে তাদের আয় 20 থেকে 24% করে কমে গেছে গত 2 বছরে। তাহলে আমাদের বাজেটে আমরা হিমশিম খাচ্ছি। তাহলে এই বাজেটে এটাকে অ্যাড্রেস করা হবে কিনা? যারা আয় করছে ডলার, যদি তারা ডলারটা দেশে রাখতো তাহলে রিজার্ভ এতটা ফল করতো না। ইন্ধন, কিছু মাল মশলা আমরা এখানে তৈরি করতে পারছি এবং তৈরি করে হয়তো ভবিষ্যতেও এটা নিয়ে আরো আন্দোলন সংগ্রাম আমরা করতে পারবো। সুতরাং এটা অনেকটা হলো যে মানে দীর্ঘদিন ধরেই আপনারা এই কাজটা করে যাচ্ছেন, এখনো করছেন, এবং আমরা সবাই জানি যে খুব একটা বেশি কিছু হবে না। আমরা এটাও জানি যে বাজেট আসে, বাজেট যায়, কিন্তু বাজেটের মৌলিক কাঠামোতে কোনো পরিবর্তন হয় না, এবং তার ফলে বাজেটের পিছনে যে রাজনৈতিক শাসক শ্রেণী আছে তাদের চরিত্রেও পরিবর্তন হয় না, এবং তার ফলে বাজেটের বরাদ্দের গতি প্রকৃতিও বেশি পরিবর্তন হয় না, বাজেটের আয়ের উৎসও বেশি কিছু পরিবর্তন হয় না। কিন্তু যেহেতু বাচ্চারা না কাঁদলে মা দুধ দিবে না, সুতরাং আমরা কেঁদেই যাব এবং লড়াই করেই যাব। সুতরাং সেইভাবেই আমি আজকের আলোচনাটা উত্থাপন করতে চাই। কোনখানে কাঁদলে এবং কোনখানে আসলেই অন্যায় করা হচ্ছে সেইটা আমাদের সচেতন হওয়া উচিত, যাতে আমাদের প্রতিবাদটা আমরা যখন করি বা আমরা একটা কোনো প্রস্তাব দিই তখন সেটার পিছনে একটা সচেতন অবজারভেশন কাজ করে, যে হ্যাঁ আমরা সত্যি এটা দেখেছি, জেনেছি, সেজন্য চাচ্ছি, এবং আমাদের চাওয়াটা অন্যায় না, আমাদের চাওয়াটা ন্যায়সঙ্গত, খালি একটা সংকীর্ণ ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বা একটা সাবজেক্টিভ কোনো ব্যাপার এটা নয়। সেই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে এইবার প্রধান দুটো জিনিস আমাদের বুঝতে হবে, আমরা সবাই কম বেশি, যে কেউ হিমশিম খাচ্ছে যে এইবার মানে ইংল্যান্ডে বেড়াতে যেতে পারছি না এই জন্য, আর কেউ হিমশিম খাচ্ছে যে এইবার আমার স্কুলে ছাত্র ভর্তি করার টাকা দিতে পারছি না, আবার কেউ হিমশিম খাচ্ছে যে নাস্তায় ডিমটা খেতে পারছি না, কেউ হিমশিম খাচ্ছে যে আমি পুরো খাবারটাই খেতে পারছি না, 1800 ক্যালোরির দিকে আমি চলে যাচ্ছি। এটাই তো আমাদের সমাজে এখন প্রধান প্রবলেম, যা আয় করছি তা দিয়ে কুলাচ্ছে না। যেই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণটা এত জটিল, এবং এটা প্রধানত এমন কয়েকটা কারণ যেটা দূর করা স্বল্প মেয়াদে সম্ভব হবে না, দ্রুতই আপনি এটাকে সলভ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ডলারের দাম আগে ছিল 80-82 টাকা, এটা 117 টাকা 120 টাকা হয়ে গেছে, এখনো থামেনি। কেউ বলে আরেকটু বাড়তে পারে, বা কেউ বলে এখন হয়তো থেমে যাবে, কারণ যেহেতু এক্সপোর্ট বাড়া শুরু করেছে এবং রেমিটেন্স বাড়া শুরু করেছে, সুতরাং একটা স্টেবিলিটি হয়তো আসবে। কিন্তু তবু আমরা জানি আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা এখনো 20 বিলিয়ন ডলার, 20-25 বিলিয়ন ডলারের মধ্যেই আছে। এটা 40 বিলিয়ন ডলার ছিল, তার মানে অর্ধেক কমে গেছে। সুতরাং না কমে গেলে, এত কমে যাওয়াতে আমরা একটু এখনো চিন্তিত আছি। আগে ওই যখন 40 বিলিয়ন ডলার ছিল তখন ডলারের দাম যখন বাড়তে যেত বাজারে, খোলা বাজারে, তখন সরকার ডলার বিক্রি করে দিয়ে ওই দামটাকে কন্ট্রোল করতো। এখন যেহেতু আপনার হাতে 20 বিলিয়ন আছে, আপনি আর বিক্রি করারও সুযোগ পাচ্ছেন না। আপনি আইএমএফ থেকে ধার নিয়ে সেটা একটু পূরণ করার চেষ্টা করছেন। আইএমএফ আবার শর্ত দিয়ে দিয়েছে যে কৃত্রিমভাবে ডলারের দাম কমানো যাবে না, সুতরাং আপনি আটকে গেছেন, আপনার হাত পা বন্ধ হয়ে গেছে। তাহলে ডলারের দাম যদি বাড়তে থাকে তাহলে যত জিনিস আপনি আমদানি করবেন সব জিনিসেরই দাম বাড়তে থাকবে। আর আপনি যদি জ্বালানি ধরেন, কথার কথা, জ্বালানি টালানি যা আমদানি করছিলেন, যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছিল, যেটা দিয়ে গাড়ি ঘোড়া পরিবহন চলছিল, তাহলে ওই ডলারের আমদানির কারণে আপনার পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে, যেহেতু আগে ওই যে জ্বালানি খরচটা ছিল সেটা বেড়ে যাচ্ছে, আপনি বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। সুতরাং এগুলোর দাম বেড়ে গেলে আবার অনেক জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আপনি যে কাঁচামাল আনছেন সেই কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, তার ফলে আপনার দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে।
খরচ, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আপনি যদি ওই উৎপাদন খরচে প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে না পারেন, তাহলে পরে এক্সপোর্ট জিনিসও আপনার একটু কমে যাওয়ার কথা। তবে ভাগ্য ভালো, প্রথম দিকে কমলেও এখন আবার একটা জায়গায় এক্সপোর্ট বাড়া শুরু করেছে। কিন্তু যদি এক্সপোর্টও কমে যায়, তাহলে তো আপনার ডলার আয়টা কমে যাওয়ার কথা। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা জিনিস আপনার যোগ করতে হবে, সেটা হলো আমাদের লোকজন যারা ধনী, যারা আয় করছে ডলার, তারা ডলার দেশে রাখছে না। যদি তারা ডলারটা দেশে রাখতো, তাহলে রিজার্ভ এতটা ফল করতো না।